আমার নাম অবনী এবং আমার স্বামী খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যে কারো দুঃখ দেখে নিজে দুঃখী হয়ে যেতেন এবং সেই মানুষকে সাহায্য করতেন। একদিন হঠাৎ তিনি তার বোনের মেয়েকে বাড়িতে নিয়ে এলেন এবং বলতে লাগলেন যে আজ থেকে সে আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকবে। সে গ্রাম থেকে এসেছিল এবং খুব গেঁয়ো ছিল। আমি এই সুযোগের সদ্ব্যবহার করে তাকে বাড়ির কাজে লাগিয়ে দিলাম। একদিন আমার গয়না চুরি হয়ে গেল। তখন আমি কিছু না ভেবেই সব দোষ ওই মেয়েটির ওপর চাপিয়ে দিলাম এবং তাকে জেলে পাঠিয়ে দিলাম। কিন্তু তখনই আমার মেয়ে বাড়িতে এলো। সে একটা পার্টি থেকে এসেছিল এবং এসেই বাথরুমে চলে গেল। তার ব্যাগটা আমার কাছেই রাখা ছিল। তার ভেতর থেকে আমি একটি কাগজের রসিদ দেখতে পেলাম। আমি তার ব্যাগ খুলে রসিদটা দেখলাম এবং অবাক হয়ে গেলাম। তারপর আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গেলাম যাতে আমি ওই নিষ্পাপ মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন আমি দেখলাম যে পুলিশ অফিসার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নয়না? আমি অবনী শর্মা এবং আমার বাড়ির কুকুরও ব্র্যান্ডেড খাবার খায়, আর তুমি আমাকে বলছো যে আমি এই 2 পয়সার সেল থেকে জামা কাপড় কিনি? আমার চটি জুতো ওখান থেকে আসে না। আমি ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে পায়চারি করছিলাম এবং আমার কথা বলার ধরন ছিল খুব আলাদা। আমার গলায় একটা কঠোরতা এবং অহংকার ছিল যা একজন ধনী মানুষের থাকে। নয়না আমার পুরনো বান্ধবী ছিল এবং ওর এই কথায় আমার খুব রাগ হচ্ছিল যে ও আমাকে বাজারে লাগা একটা ছোট সেলের কথা বলছিল এবং আমাকে ওখান থেকে জামা কাপড় নিতে বলছিল, কারণ আমি এই ধরনের ছোটোখাটো সেলে যেতাম না। আমার কাছে টাকার কোনো অভাব ছিল না যে আমি এই রকম ছোটোখাটো সেল থেকে জামা কাপড় কিনব। তাই ওকে 2-4 কথা শুনিয়ে ফোন কেটে দিলাম এবং আমার দামি সোফায় বসে পড়লাম। আমার নাম ছিল অবনী এবং আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর স্ত্রী ছিলাম। আর আমাদের বাড়ি কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম ছিল না। আমার স্বামীর নাম ছিল সঞ্জয় ভার্মা এবং তিনি একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন। এই পুরো শহরে এমন কেউ ছিল না যে তাকে চিনত না। তার খুব সম্মান এবং নাম ছিল। আমাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না। ধন সম্পদ, খ্যাতি, সম্মান, চাকর বাকর, বাংলো, গাড়ি সবই ছিল আমাদের। আমার একটিই মেয়ে ছিল যার নাম তন্নি। তন্নি এই শহরের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়তো। আমি আমার মেয়েকে কখনো কোনো জিনিসের অভাব হতে দিইনি। সে আমার কাছে যা চাইতো চোখের পলক ফেলার আগেই আমি তা তার সামনে এনে দিতাম, কারণ আমি মনে করতাম যে টাকা খরচ করার জন্যই হয়। আমি আমার একমাত্র মেয়েকে খুব ভালোবাসতাম। আমার কাছে সেই সব ছিল এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করা আমি জরুরি মনে করতাম। আর এর ফলেই তন্নি খুব অহংকারী এবং জেদি হয়ে উঠেছিল। সেও আমার মতো উঁচু স্ট্যাটাস এবং মডার্ন জীবনের খুব অহংকার করত। আমরা মা মেয়ে সাধারণ মানুষকে পোকামাকড়ের মতো মনে করতাম এবং তাদের মর্যাদা সবসময় আমাদের চাকরের মতো ভাবতাম। আমাদের জীবন আমাদের তৈরি করা নিয়ম অনুযায়ী একদম নিখুঁত এবং শান্তিতে কাটছিল। কিন্তু তারপর আমার এই ঝলমলে জীবনে এমন এক ঝড় এলো যা আমার ঘরের সব শান্তি নষ্ট করে দিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসেছিলাম এবং কয়েকদিন আগে কেনা হীরের গয়না দেখছিলাম। তখনই সঞ্জয় অফিস থেকে বাড়ি ফিরলেন। তার পায়ের শব্দ শুনে আমি হাসি মুখে বাইরে হলে এলাম, কিন্তু তাকে দেখে আমার মুখের হাসি উড়ে গেল। সঞ্জয় সেদিন একা বাড়ি ফেরেনি। তিনি নিজের সাথে একটি যুবতী মেয়েকে নিয়ে এসেছিলেন। মেয়েটি একেবারে সাধারণ এবং খুব পুরনো সুতির কাপড় পরে দাঁড়িয়েছিল এবং সে মাথায় একটা নোংরা চাদর জড়িয়ে রেখেছিল, যা দিয়ে সে তার অর্ধেক মুখ ঢেকে রেখেছিল। সে এতটাই ভীত ছিল যে তার চোখ মাটি থেকে ওপরে উঠছিলই না। তার পায়ে প্লাস্টিকের ঘষা চটি ছিল যাতে কাদা লেগেছিল এবং তার হাতে একটি কাপড়ের থলি ছিল যাতে সম্ভবত তার জিনিসপত্র ছিল। তাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে সে হয়তো গ্রাম থেকে এসেছে। আমি তাকে দেখে অবাক হলাম এবং রাগে আমার স্বামীর দিকে তাকালাম। সঞ্জয় আমার দিকে তাকিয়ে বুঝে গিয়েছিলেন আমি কি বলতে চাইছি এবং তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,
অবনী, এটা আমার একমাত্র বোনের মেয়ে এবং ওর নাম শিয়া। আমি আবার আমার স্বামীর দিকে তাকালাম। আমার মনে পড়ল যে সঞ্জয়ের এক বড় বোন ছিল, যে গ্রামে থাকতো এবং কয়েক বছর আগেই মারা গেছে। সঞ্জয় তার কথা শেষ করে বললেন, শিয়া গ্রামেই ওর ঠাকুমার কাছে থাকতো, কিন্তু পরশু ওর ঠাকুমাও মারা গেছেন এবং এখন এই পৃথিবীতে আমাদের ছাড়া ওর আর কেউ নেই। গ্রামের কিছু লোক আমাকে ওর ব্যাপারে জানালো, তাই আমি সেখানে গিয়ে ওকে নিজের সাথে নিয়ে এলাম, যাতে ও আমাদের সাথেই এই বাড়িতে থাকে। এই শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে তিনি আমাকে কি বলছেন। আমি কোনোভাবেই এই গেঁয়ো মেয়েটিকে আমার এই বিলাসবহুল বাড়িতে রাখতে চাইছিলাম না। আমি সঞ্জয়ের কাছে গেলাম এবং তার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলাম। খুব রাগের সাথে তাকে বললাম যে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এই অশিক্ষিত এবং গেঁয়ো মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসেছেন এবং আপনি ওকে আনার আগে আমাকে জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করেননি। তিনি আমার দিকে তাকিয়ে গভীর হয়ে বললেন, অবনী, ও আমার নিজের বোনের মেয়ে, ও আমার রক্ত। আমি ওকে পথে পথে ঘোরার জন্য কিভাবে ছেড়ে দিতে পারি? আমিও হার মানলাম না এবং তাকে জবাব দিয়ে দিলাম যে, আমরা এই মেয়েটির পুরো খরচ বহন করব, কিন্তু একে কোনো হোস্টেলে পাঠিয়ে দিন অথবা গ্রামের কোনো আত্মীয়কে টাকা দিয়ে তার কাছে রেখে আসুন। যদিও এই বাড়িতে থাকে, তবে আমার মডার্ন বন্ধুদের সামনে আমার কি সম্মান থাকবে? যদি ওরা জানতে পারে যে আমার বাড়িতে গ্রামের এক অশিক্ষিত অসভ্য মেয়ে থাকে এবং যদি ভুল করেও কেউ জেনে যায় যে ও আপনার বোনের মেয়ে, তবে আমার নাক কাটা যাবে এবং ও এই সোসাইটিতে কিভাবে থাকবে? কিন্তু সঞ্জয় আমার একটা কথাও শুনলেন না। তিনি আমাকে রাগে চুপ করিয়ে দিলেন এবং নিজের সিদ্ধান্ত জানিয়ে বললেন, অবনী, সিয়া আমাদের বাড়িতেই আমাদের সাথেই থাকবে। ও কোনো পর নয়, আমার ভাগ্নি, এবং আমি এই বিষয়ে আর কোনো তর্ক করতে চাই না। সঞ্জয়ের রাগ দেখে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু সঞ্জয় আমার কথা শোনেননি এবং সম্ভবত আমার জন্য এটাই যথেষ্ট কারণ ছিল, যার ফলে আমার ওই অনাথ মেয়েটির ওপর খুব ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল কেউ যেন চকচকে প্রাসাদে কাদা ছিটিয়ে দিয়েছে। সিয়া খুব সাধারণ এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল। সে সারাদিন নিজের ওই ছোট্ট ঘরে বন্ধ থাকত, যা আমি তাকে বাড়ির একদম শেষের কোণে দিয়েছিলাম, যাতে সে বাড়িতে আসা অতিথিদের নজরের আড়ালে থাকে। সে যখনই ঘর থেকে বাইরে বেরোতো, তার নজর নিচু থাকতো। সে আমার বা আমার মেয়ে তন্নির সাথে একদমই কথা বলতো না এবং আমাদের কোনো কথার উত্তর দিত না। তার এই নিস্তব্ধতাকে আমি তার মূর্খতা এবং অসভ্যতা বলে ধরে নিয়েছিলাম। আমার মনে হতো সে এতটাই বোকা এবং অশিক্ষিত যে সে শহরের লোকেদের সাথে কথা বলতেই জানে না। তন্নি তো তাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিত এবং তাকে নিজের পাশ দিয়ে যেতেও দিত না। আমি প্রায়ই তাকে খোঁটা দিতাম এবং তার পুরনো পোশাক নিয়ে মজা করতাম, আর আমি জেনে বুঝে নিজের মেয়ের প্রশংসা করতাম এবং ওর মডার্ন ড্রেস নিয়ে কথা বলতাম আর বলতাম যে কিছু লোক তো এই ব্র্যান্ডগুলোর নামও জানে না। কিন্তু সে আমার কোনো কথারই উত্তর দিত না এবং শুধু একটু হেসে মাথা নিচু করে নিত। ওর মাথা নিচু করা এবং হালকা হাসা আমাকে আরও রাগিয়ে দিত। আমার মনে হতো যে সে মনে মনে আমাদের প্রতি হিংসে করে। কিছুদিন এইভাবেই কাটার পর আমি ভাবলাম যে এই মেয়েকে বসে বসে খাওয়ানোর জন্য তো বাড়িতে রাখা যায় না। আমার বাড়ি কোনো অনাথ আশ্রম নয় যে কেউ এখানে এসে থাকতে শুরু করবে আর আমি তাকে বিনে পয়সায় খাওয়াবো। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমাদের বাড়ির এক পুরনো পরিচারিকা যে অনেক বছর ধরে কাজ করছিল, যেহেতু এখন তার বয়স হয়ে গিয়েছিল, তাই আমি বাহানা করলাম যে তোমার দ্বারা আর ঠিকমতো কাজ হয় না এবং এখন থেকে তোমার আর কাজে আসার দরকার নেই বলে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিলাম। আর তারপর আমি সিয়াকে নিজের কাছে ডাকলাম এবং কড়া গলায় বললাম, দেখো সিয়া, যদি তোমাকে এই বাড়িতে থাকতে হয় তবে তোমাকে কাজ করতে হবে। দেখো, আমাদের কাজের মেয়েটিও চলে গেছে আর এখন এত তাড়াতাড়ি অন্য কাউকে পাওয়াও যাবে না। আর তুমি তো সারাদিন নিজের ঘরেই থাকো, এইভাবে তোমারও একটু মন ভালো থাকবে। তোমাকে শুধু পুরো বাড়ি পরিষ্কার করতে হবে
এবং আমাদের সবার জন্য রান্না করতে হবে। আর হ্যাঁ, মনে রেখো, আমি কোনো কাজে অলসতা বা ভুল সহ্য করব না। আমার মনে হয়েছিল সে কাঁদবে, আমার পায়ে ধরে মিনতি করবে এবং সঞ্জয় বাড়ি এলে তাকে আমার নামে নালিশ করবে। আর এটাই হবে আমার কাছে খুব ভালো সুযোগ। আমি সঞ্জয়কে একটু রাগ দেখিয়ে তৎক্ষণাৎ বলে দেব যে এই মেয়েকে আমাদের বাড়ি থেকে বের করে দাও, আমি একে আর সহ্য করতে পারছি না। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি যা ভেবেছিলাম তেমন কিছুই হলো না। ওই মেয়েটি একটি শব্দও বলল না। আমার কথা শুনে আমার দিকে তাকালো এবং তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা হয়তো আমি বুঝতে পারিনি। সে খুব ধীর গলায় হ্যাঁ বলল এবং বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, তাও আবার অতটা শান্তভাবে যে আমি অবাক হয়ে গেলাম। পরের দিন থেকে তো বাড়ির ভোলই পাল্টে গেল। সিয়া রোজ সকালে 6টায় উঠে যেত এবং পুরো বাড়ি পরিষ্কার করতে লেগে যেত এবং প্রতিটি জিনিস ঝকঝকে করে দিত। আর তারপরে সঞ্জয়ের জন্য জলখাবার বানিয়ে তার ওঠার আগেই টেবিলে রেখে দিত। দুপুরের এবং রাতের খাবারও একদম সময়ে তৈরি হতো এবং আমাকে বাধ্য হয়ে এই কথা মানতে হয়েছিল যে তার হাতে এক আলাদাই স্বাদ ছিল, যা সঞ্জয় খুব পছন্দ করতেন। তিনি সবসময় খাবার টেবিলে ওর প্রশংসা করতেন। আরে শিয়ামা, তুমি তো খুব ভালো রান্না করো, একদম আমার মায়ের হাতের স্বাদের মতো স্বাদ তোমার হাতের রান্নায়। তার মুখে ওর প্রশংসা শুনে আমি মনে মনে জ্বলে যেতাম এবং কখনো ওর প্রশংসা করতাম না। আর সারাক্ষণ এটাই ভাবতাম যে কিভাবে ওর কোনো কাজে কোনো না কোনো ভুল ধরি। সারাদিন পরিশ্রম করার পর সে রাতে নিজের ঘরে চলে যেত। সে কখনো কোনো জিনিসের জন্য কোনো অভিযোগই করতো না। আমি অনেকবার রাতে জল খাবার অছিলায় উঠে রান্নাঘরে আসার সময় দেখেছি যে ওর ঘরের আলো জ্বলা থাকতো। সদর দরজার দিক থেকে উঁকি দিয়ে দেখেছি যে সে গভীর রাত পর্যন্ত জেগে থাকতো এবং কিছু মোটা মোটা পুরনো বই পড়ত। আমি ভাবতাম অশিক্ষিত, কিন্তু হয়তো গ্রামে 5ম শ্রেণী পর্যন্ত পড়েছে। আমি কখনো এই ব্যাপারে জিজ্ঞাসা করিনি এবং এই জিনিসের ওপর কখনো অতটা নজর দিইনি। আর আমি হাসতাম যে এই গেঁয়ো মেয়ে এই মোটা মোটা বই থেকে কীই বা পড়ে। আমার মনে হতো সে সময় কাটানোর জন্য এই বইগুলো পড়ত। এবং সেই দিনগুলিতেই আমার মেয়ে তন্নির আবদার আরও বাড়তে লাগলো। ওর ইউনিভার্সিটির কিছু বন্ধুরা বাইরে ট্রিপে যাওয়ার পরিকল্পনা করছিল এবং সে অনেক দিন ধরে বন্ধুদের সাথে মিলে এই ট্রিপের প্ল্যানিং করছিল। আর সে তাদের সাথে ট্রিপে যাওয়ার জন্য খুব জেদ করতে লাগলো। এমনিতে আমি তন্নিকে কখনো বিদেশে একা যেতে দিইনি, কিন্তু এবার সে খুব জেদ করছিল, তাই আমি তাকে বন্ধুদের সাথে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। কিন্তু আমি তাকে বলেছিলাম যে মা, তুমি আগে তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে নাও। তন্নি দৌড়ে সঞ্জয়ের কাছে গেল। সঞ্জয় নিজের ঘরে বসেছিলেন। তিনি তন্নিকে দেখেই বললেন যে এসো মা, আমার রাজকুমারী, বলো কি হয়েছে। তন্নি পুরো ব্যাপারটা সঞ্জয়কে বলল। সঞ্জয় তন্নির কথা শুনে পরিষ্কার মানা করে দিলেন যে না মা, তুমি এই ট্রিপে যেতে পারবে না। কারণ তন্নি তখন খুব একটা বড় ছিল না, তার বয়স ছিল মাত্র 19 বছর এবং সে ছিল আমাদের একমাত্র মেয়ে। আমরা তাকে কখনো এইভাবে একা বিদেশে যেতে দিইনি, তাই সঞ্জয় একদম মানা করে দিয়েছিলেন। সঞ্জয়ের মানা করায় তন্নি খুব কষ্ট পেল এবং গিয়ে নিজের ঘরে বসে রইল। তখন আমার স্বামী আমাকে বললেন যে ওকে বোঝাও, ওর এইভাবে বাইরে একা যাওয়া ঠিক নয়। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম এবং তন্নির কাছে গেলাম। আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম এবং সে কেঁদে কেঁদে আমাকে বলছিল, মা, যদি আমি এই ট্রিপে না যাই তবে বন্ধুরা আমাকে নিয়ে মজা করবে। ওরা বলবে যে আমার বাড়ির লোক আমাকে এখনও বাচ্চা মনে করে, কোথাও যাওয়ার অনুমতি দেয় না। পুরো ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে হাসাহাসি হবে এবং আমার সব সম্মান মাটিতে মিশে যাবে। আমি একজন মা ছিলাম এবং আমি আমার মেয়েকে এইভাবে অস্থির দেখতে পারছিলাম না। তাই আমি নিজে সঞ্জয়ের সাথে কথা বললাম এবং তাকে অনেক বোঝালাম যে ওকে যেতে দিন, মাত্র 2 দিনের তো কথা, 2 দিন পরও ফিরে আসবে। প্রথমে তিনি একটু রাগ করলেন, আমাকে 2-4 কথা শোনালেন যে তোমার আদরেই ও বিগড়ে গেছে, তুমি ওর সব আবদার পূরণ করো, তাই ও এত জেদি হয়ে গেছে। কিন্তু আমি তাকে বোঝালাম, তাই তিনি রাজি হলেন। আর তারপর আমি তন্নিকে গিয়ে বললাম যে মা, তোমার বাবা রাজি হয়েছেন, এখন তুমি ট্রিপে যেতে পারো।
কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি মুহূর্তের খবর আমাকে দিতে থাকবে এবং ফোনে আমার সাথে যোগাযোগ রাখবে। সে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল এবং যাওয়ার জন্য প্যাকিং করতে লাগলো। পরের দিন ভোরে তার ফ্লাইট ছিল এবং আজ রাতেই তাকে বাড়ি থেকে বেরোতে হতো। সে হাসি মুখে ট্রিপে চলে গেল, কিন্তু 2 দিনের জায়গায় সে সেখানে 3 দিন কাটিয়ে দিল এবং এর মধ্যে আমার সাথে তার খুব একটা কথাও হয়নি। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং তারপর চিন্তিত হয়ে সঞ্জয়কে জানালাম। সঞ্জয় আমার ওপর খুব রাগ করলেন এবং আমাকে বললেন যে এসব আমার কারণেই হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু তখনই এক অজানা নম্বর থেকে ফোন এলো। আমি তৎক্ষণাৎ ফোন ধরলাম এবং জিজ্ঞাসা করলাম, কে? ওপাশ থেকে কলা এলো, মা, আমি তন্নি বলছি। আমার ফোনে চার্জ ছিল না, তাই আপনার সাথে কথা বলতে পারিনি, আর আমার ফ্লাইট দেরি হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আর এটা আমার বান্ধবীর নম্বর, আমি ওর নম্বর থেকে আপনাকে কল করেছি। আপনি টেনশন করবেন না, আমি আজ সন্ধেবেলাতেই বাড়ি ফিরে আসব। আমি অধীর আগ্রহে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে লাগলাম এবং সঞ্জয়কেও জানিয়ে দিয়েছিলাম যে তন্নি আজ ফিরে আসছে এবং সে বলেছে ঘাবড়ানোর কিছুই নেই, সে একদম ঠিক আছে। তার ফ্লাইট দেরি হয়েছিল, তাই বাড়ি ফিরতে দেরি হলো। আর তারপর সন্ধ্যা হলো। আমার চোখ গেটের দিকেই ছিল এবং তন্নির আসার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজ সঞ্জয়ও অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন এবং তিনি নিজের ঘরেই ছিলেন। এর মধ্যেই তন্নি এলো এবং সে দৌড়ে এসে সোজা আমাকে জড়িয়ে ধরল। ওকে দেখে যেন আমার ধরে প্রাণ ফিরে এলো। আমি খুশিতে চিৎকার করে সঞ্জয়কে ডাকলাম, সঞ্জয়, সঞ্জয়, তাড়াতাড়ি বাইরে আসুন, দেখুন আমাদের মেয়ে এসে গেছে। আমার ডাক শুনে সঞ্জয় হলে এলেন এবং তন্নিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তোমার ট্রিপ তো 2 দিনের ছিল, তুমি 3 দিন কেন লাগালে? তন্নি জানালো যে আসলে তার ফ্লাইট লেট ছিল, তাই আসতে একটু সময় লেগে গেল। সঞ্জয় তাকে কিছু বললেন না এবং বললেন, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছো, যাও গিয়ে বিশ্রাম নাও। তন্নি নিজের ঘরে চলে গেল। আর তখনই আমার এক বান্ধবীর ফোন এলো, তাই আমি কথা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। আর তারপরের দিন আমি হলে বসে চা খাচ্ছিলাম এবং ওই মেয়েটি যাকে আমার স্বামী আগে বাড়িতে নিয়ে এসেছিলেন, সে বাড়ি পরিষ্কার করছিল আর আমি বসে বসে ওকে দেখছিলাম এবং ওকে বলছিলাম যে একটু ঠিক করে কাজ করো, দেখো ওখানে এখনও ধুলো আছে, একটু ভালো করে পরিষ্কার করো। তখন সে আমার দিকে তাকালো এবং সেই হালকা হাসলো আর গিয়ে নিজের কাজ করতে লাগলো। ওর এইভাবে হাসা আমাকে ভেতর থেকে আরও রাগিয়ে দিত। আর সে টেবিলের কাছেই যাচ্ছিল যে ওর হাত আমার খুব দামি ফ্লাওয়ার ভাসের ওপর লাগলো এবং সেই কাঁচের ফ্লাওয়ার ভাসটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল, যা আমি 6 মাস আগেই এক বান্ধবীর মাধ্যমে অন্য দেশ থেকে আনিয়েছিলাম। সেই ফ্লাওয়ার ভাসটি পড়ে ভেঙে যাওয়ার শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো এবং আমার এত দামি ফ্লাওয়ার ভাসটি টুকরো টুকরো হয়ে গেল দেখে আমার প্রচণ্ড রাগ হলো। এটা ছিল আমার ধৈর্যের সীমা। আমি যে চা খাচ্ছিলাম সেই চায়ের কাপ টেবিলে রাখলাম এবং উঠে চিৎকার করতে করতে ওই মেয়েটির কাছে গেলাম আর বললাম, তুমি কি অন্ধ? তুমি কি এসব ইচ্ছে করে করছো? আমি রাগে চোখ পাকিয়ে তাকে বললাম। সিয়া ভয় পেয়ে গেল এবং তার চোখে জল এলো। সে কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগলো যে আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি দেখিনি, আমাকে ক্ষমা করে দিন, আমি এটা ইচ্ছে করে করিনি। সে কাঁদতে কাঁদতে মেঝে থেকে কাঁচের টুকরোগুলো তুলতে লাগলো, কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না এবং সেখানেই রাগের চিৎকার করে বললাম যে তোমার এই মায়াকান্নার কি আমার এত দামি ফ্লাওয়ার ভাস ফিরে আসবে? তোমাদের মতো গ্রামের অশিক্ষিত মেয়ের কাছে দামি জিনিসের কদর কি করে থাকবে? তোমরা তো শুধু মাটির বাসনই দেখেছো, তুমি এসব ইচ্ছে করে করেছো, কারণ তুমি আমাদের প্রভাব প্রতিপত্তিকে হিংসে করো। শিয়া বারবার না বলে মাথা নাড়ছিল এবং কাঁদতে কাঁদতে সাফাই দিচ্ছিল যে সে এমন কথা ভাবেনি, কিন্তু আমি তখন রাগে পাগল হয়ে যাচ্ছিলাম এবং আমার রাগ কোনোভাবেই কমছিল না। আমি ওকে ওখানে দাঁড় করিয়ে অনেক খারাপ কথা শোনালাম, ওর দারিদ্র্য নিয়ে এত নোংরা মজা করলাম যে সে তার চোখের জল মুছতে মুছতে নিজের ঘরে পালিয়ে গেল। আমার মনে হলো যেন আমি আমার এতদিনের সব ক্ষোভ ওর ওপর ঝেড়ে ফেলেছি। অনেক দিন পর্যন্ত আমি ওর সাথে ঠিকমতো কথা বলিনি
এবং সেও সারাদিন শুধু একটা কাজ করার মেশিনের মতো কাজ করত আর আমার থেকে নজর এড়িয়ে চলতো। এরই মধ্যে আমাদের বাড়িতে খুশির খবর এলো। আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল এবং ওরা খুব তাড়াতাড়ি বিয়ে দিচ্ছিল। এটা আমাদের বংশের এক খুব জমকালো গ্র্যান্ড ওয়েডিং হতে চলেছিল। এতে অনেক বড় বড় ব্যবসায়ীরা আসার কথা ছিল এবং তারপর আমি বিয়ের প্রস্তুতিতে খুব ব্যস্ত হয়ে পড়লাম। আমাকে এই পুরো বিয়েতে সবথেকে ভালো দেখতে হতো, কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরাও খুব ধনী ছিল। আমি কারো সামনে নিজের রূপের জৌলুস কম হতে দিতে চাইছিলাম না। আমি আমার এবং আমার মেয়ের জন্য শহরের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনারকে দিয়ে ড্রেস ডিজাইন করিয়েছিলাম। বাড়িতে সারাদিন ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান এবং অতিথি আসা যাওয়া করত, যে কারণে আমাদের বাড়িটা তো এমন মনে হচ্ছিল যেন বিয়ে আমার ভাইয়ের মেয়ের নয়, বরং আমার নিজের মেয়ের। আর ওই মেয়েটি এখন কাজে আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ কেউ না কেউ আসতেই থাকতো এবং তাকে সবার জন্য চা জলখাবার বানাতে হতো এবং সবার জন্য রান্নাও সেই করত। আর আমি এক মুহূর্তের জন্যও এই কথা ভাবিনি যে এইভাবে বাড়ির কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে। মানুষ হিসেবে তারও বিশ্রামের প্রয়োজন আছে। আমার পুরো ধ্যান শুধু বিয়ের প্রস্তুতিতে ছিল। তারপর আমার মনে পড়ল যে আমি কিছুদিন আগেই নতুন কিছু ডায়মন্ডের সেট নিয়েছিলাম এবং আমার কাছে সোনার সেটও আছে, যার ডিজাইনও খুব ভালো। যদি আমি বিয়েতে ওই গয়না পরি তবে সব থেকে আলাদা দেখাবো এবং প্রত্যেকে আমার প্রশংসা করে ক্লান্ত হবে না। আর বিয়ের তো মাত্র 2-3 দিনই বাকি ছিল। তন্নি সকাল থেকেই বন্ধুদের সাথে গিয়েছিল এবং সঞ্জয় অফিসে গিয়েছিলেন। আমি তখন নিজের ঘরে একা বসেছিলাম। আমি ভাবলাম যে আমি আমার সেই সেট এবং তার সাথে রাখা সোনার মোহরগুলো, যা আমি বিয়েতে উপহার দেওয়ার জন্য রেখেছিলাম, সেগুলো আলমারি থেকে বের করে রাখি এবং দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা। আমি খুব আয়েশ করে চুল ঠিক করতে করতে আলমারির কাছে গেলাম এবং হাসি মুখে লকারে পাসওয়ার্ড দিলাম। আর হালকা আওয়াজ হয়ে লকারের ভারী দরজা খুলে গেল। আমি হাত ভেতরে ঢোকালাম গয়নাগুলো দেখার জন্য এবং তারপর লকারের ভেতরে উঁকি দিয়ে দেখলাম যে আমার মুখ থেকে সেই হাসি গায়েব হয়ে গেল, যা কিছুক্ষণ আগে ছিল। লকার ভেতর থেকে একদম ফাঁকা ছিল। না তার ভেতরে এসে ডায়মন্ডের সেটগুলো ছিল, না সোনা ছিল, আর না সোনার মোহর ছিল, আর না টাকার সেই মোটা বান্ডিলগুলো ছিল। আমার মনে হলো যেন কেউ আমার মাথায় একটা ভারী হাতুড়ি দিয়ে মারল। আমার শ্বাস আটকে আসতে লাগলো এবং আমি পাগলের মতো আলমারিতে রাখা সব জামাকাপড় বাইরে ফেলে দিলাম আর নিচে রাখা জুতোর বাক্স এবং তার ভেতরে রাখা সব জিনিস মাটিতে ফেলে দিতে শুরু করলাম। আমি পাগলের মতো পুরো আলমারি দেখে নিলাম এবং তারপর আমার পুরো ঘর, কিন্তু আমার সেই লক্ষ কোটি টাকার সেট আমি কোথাও পেলাম না। আমি মাথা ধরে মাটিতে বসে পড়লাম। আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। আমার পুরো শরীর কাঁপছিল এবং চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। আমার ডাক শুনে ওই মেয়েটি, যে সম্ভবত রান্নাঘরে এখনও কোনো কাজ করছিল, সে দৌড়ে আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো এবং সে আমার ডাক শুনে ভয় পেয়ে গিয়েছিল। তার নিষ্পাপ মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। কি হয়েছে? আপনি এইভাবে মাটিতে কেন বসে আছেন? আমাকে বলুন, আপনি কেন কাঁদছেন? আপনার কি হয়েছে? সে আমার কাছে এলো এবং নিজের হাত আমার কাঁধে রেখে আমাকে সাহায্য করার চেষ্টা করতে লাগলো। কিন্তু যেমনি আমার সজল চোখ তার মুখ দেখলো, অমনি আমার মনে হলো যেন আমার মাথায় চলা হাজারো প্রশ্নের উত্তর ওই একটাই চেহারা। আমার মাথায় তৎক্ষণাৎ এই কথা এলো যে আমাদের এই বাড়িতে আমি, আমার মেয়ে আর আমার স্বামী ছাড়া একমাত্র এই মেয়েটিই আছে যে বাইরে থেকে এসেছে। এ গরিব, নিরুপায় এবং অসহায়। আর আমার কিছুদিন আগের দামি ফ্লাওয়ার ভাস ভাঙার কথা মনে পড়ল, যখন আমি এই মেয়েটিকে খুব অপমান করেছিলাম এবং একে খুব লাঞ্ছিত করেছিলাম। আর সম্ভবত সেই কারণেই এ আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই দামি গয়না চুরি করেছে। এখন আমার বিশ্বাস হয়ে গেল যে এই নিষ্পাপ দেখতে মেয়েটি নিষ্পাপ নয়, বরং খুব ধূর্ত এবং চালাক, আর এর সুযোগ পেয়েই আমার ওপর প্রতিশোধ নিয়েছে। আমি এক ঝটকায় সিয়ার হাত ছড়িয়ে দিলাম। নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করে বললাম যে দূরে সরে যাও আমার থেকে।
তোমার মতো চোর আর নীচ মেয়ের ছায়াও যেন আমার ওপর না পড়ে। শিয়া আমার এই কথা শুনে অবাক হয়ে গেল এবং পিছিয়ে গিয়ে খুব ধীরে এবং ফুঁপিয়ে বলল, আপনি এসব কি বলছেন? আমি কি করেছি? আমার থেকে কোনো ভুল হয়েছে কি? আমি আমার আলুথালু চুল পিছিয়ে দিলাম এবং গর্জে উঠে বললাম যে ড্রামা করা বন্ধ করো। তুমি আমার লকার থেকে আমার দামি গয়না চুরি করেছো। তুমি চোর। এমনিতেই আমার শুরু থেকেই তোমার ওপর সন্দেহ ছিল এবং তোমাকে আমার ঠিক মনে হতো না। তোমাদের মতো গ্রামের অসভ্য মেয়েরা যখন এত বড় আর বিলাসবহুল বাড়িতে আসে তখন তাদের নিয়ত খারাপ হয়েই যায়। তুমি আমার গয়না চুরি করেছো এবং তুমি সেগুলো চুরি করে এখান থেকে পালাতে চেয়েছিলে যাতে তুমি তোমার আগামী জীবন শান্তিতে কাটাতে পারো। শিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগলো এবং সে 2 হাত জোর করে বলল, ওপরওয়ালার দোহাই, আমার ওপর এত নোংরা আর এত বড় অপবাদ দেবেন না। আমি আপনার কোনো জিনিসই নিইনি। আমি তো এটাও জানি না যে আপনার গয়না আর টাকা কোথায় রাখা থাকে। আমি তো সারাদিন বাড়ির কাজেই ব্যস্ত থাকি। কিন্তু রাগ আর ওই মেয়েটির ওপর প্রতিশোধ নেবার চক্করে আমি এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কিছু ভাবার বা বোঝার অবস্থায় ছিলাম না এবং আমি তার কোনো কথাই শুনতে চাইছিলাম না। আমি কাঁদতে কাঁদতে ফোন তুলে সঞ্জয়কে কল করলাম। কাঁদতে কাঁদতে আর চিৎকার করতে করতে তাকে বললাম যে বাড়িতে খুব বড় চুরি হয়ে গেছে। আমার লকার থেকে সব গয়না আর টাকা উধাও। সঞ্জয় আমার কথা শুনে ঘাবড়ে গেলেন এবং চিন্তিত হয়ে বললেন যে তুমি চিন্তা করো না, আমি এখনই বাড়ি আসছি। এবং তারপর তিনি অফিসের সব কাজ ছেড়ে সোজা বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়লেন। সঞ্জয়ের কল কাটার পর আমি 1 মিনিটেরও দেরি করলাম না এবং পুলিশকে কল করে দিলাম। সেই মুহূর্তে আমার শুধু গয়না আর টাকা ফেরত চাইছিল এবং আমি চেয়েছিলাম যে এই অকৃতজ্ঞ মেয়েটিকে এমন কঠোর আর যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হোক যা ও সারা জীবন মনে রাখবে। আর এর মতো অন্য কোনো মেয়ে কোনো ধনী বাড়িতে ঢুকে চুরি করার কথা ভাবতেও যেন না পারে। সিয়া নিরুপায় হয়ে আমার পা ধরে কাকুতি মিনতি করতে লাগলো যে আমি কোনো চুরি করিনি। আমি একজন অনাথ আর অসহায় মেয়ে, কিন্তু আমি চোর নই। আমি আমার মৃত মায়ের কসম খাচ্ছি, আমি আপনার কোনো জিনিস চুরি করিনি। আপনি পুরো বাড়ি তল্লাশি করুন। ওর চোখের জল আমার পায়ে পড়ছিল, কিন্তু আমার মন তখন পাথরের মতো হয়ে গিয়েছিল। আমি পুরো শক্তি দিয়ে ওকে লাথি মারলাম আর পিছন দিকে ধাক্কা দিলাম। এখন এই মায়াকান্না জেলে গিয়ে পুলিশকে দেখিও। যখন ওরা তোমার হাড়গোড় ভাঙবে তখন তুমি নিজেই বলে দেবে যে তুমি ওই সব গয়না আর টাকা কোথায় লুকিয়েছো বা কাকে দিয়েছো। আমি হলে অস্থির হয়ে পায়চারি করতে করতে পুলিশের আসার অপেক্ষা করতে লাগলাম। আর সিয়া ওখানেই বেডরুমের মেঝেতে বসে কাঁদছিল আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। তারপর কিছুক্ষণ পর বাড়ির বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। যখন ইন্সপেক্টর মেইন গেটের বেল বাজালেন তখন আমি নিজেই তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম এবং ইন্সপেক্টরকে নিজের সাথে ঘরের ভেতরে নিয়ে এলাম, যেখানে ওই মেয়েটি বসে এখনও কাঁদছিল। আমি ওকে দেখে ওর দিকে ইশারা করলাম এবং খুব রাগে বললাম যে এই সেই মেয়ে যে এতক্ষণ আমাদের সাথে আমাদের বাড়িতেই ছিল এবং এই আমার আর আমার স্বামীর সরলতার সুযোগ নিয়ে আমাদের বাড়িতে চুরি করেছে। প্লিজ ইন্সপেক্টর সাহেব, একে গ্রেপ্তার করুন এবং ওকে জিজ্ঞাসা করুন যে আমার গয়না আর টাকা কোথায়। আমার প্রতিটি জিনিস আমি যেভাবেই হোক ফেরত চাই। ইন্সপেক্টরের সাথে আসা 2 কনস্টেবল গিয়ে সিয়াকে ধরল এবং ওকে ঝটকা দিয়ে তুলে সোজা করে দাঁড় করালো। সিয়ার যেন প্রাণ বেরিয়ে যাচ্ছিল এবং তার মুখ ব্যথায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার আমার কাছে মিনতি করছিল, আমাকে বলছিল যে ওদের বলে দিন আমাকে যেন কোথাও নিয়ে না যায়, আমি কোনো চুরি করিনি, আমি নির্দোষ, আমি চোর নই। কিন্তু আমি বা ইন্সপেক্টর তার কোনো কথাই শুনলাম না এবং আমি ইন্সপেক্টরকে বললাম যে ইন্সপেক্টর সাহেব, একে এখান থেকে নিয়ে যান। যখন কনস্টেবলরা তার হাতে হাতকড়া পরালো এবং তাকে ওখান থেকে নিয়ে যেতে লাগলো তখন সে বারবার ফিরে আমার দিকে তাকাচ্ছিল এবং তার ওই ক্রন্দনরত চোখের ভয় যে কোনো সাধারণ মানুষের মন গলিয়ে দিতে পারত। কিন্তু তখন আমি আমার অহংকার আর রাগে এতটাই পাগল ছিলাম যে আমার ওপর জেদ চেপেছিল এবং আমি কারো কোনো কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমি পুলিশকে খুব কড়াভাবে বললাম যে একে জেলে ভরে দিন, এর ওপর এতটাই কড়াকড়ি করুন যে
এর সত্যি কথা বলতে যেন বাধ্য হয়। ইন্সপেক্টরের সাথে যে 2 কনস্টেবল ছিল তারা ওকে টেনে হিঁচড়ে নিজেদের গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। পুরো বাড়িতে শিয়ার কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু আমার মনে একটুও দয়া হয়নি। তারা ওকে নিজেদের সাথে গাড়িতে বসিয়ে নিয়ে গেল এবং যেমনি পুলিশের গাড়ি ওখান থেকে চলে গেল, আমি এক দীর্ঘশ্বাস ফেললাম এবং আমার এক অদ্ভুত শান্তি অনুভব হতে লাগলো। আমার মনে হচ্ছিল যেন আজ আমি কোনো যুদ্ধ জিতেছি এবং চোর ধরে ফেলেছি। এখন আমি আমার সব গয়না আর টাকা ফেরত পেয়ে যাব। আমার মনে হচ্ছিল যে আমি আমার বুদ্ধিতে নিজেকে এক খুব বড় বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছি। আমি ফিরে নিজের ঘরে গেলাম এবং এদিকে সেদিকে ছড়িয়ে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলাম, যাতে সঞ্জয়ের আসার আগে ঘরের অবস্থা একটু ঠিক করতে পারি। কিন্তু আমার এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে খুব বড় ঝড় আসতে এখনও বাকি, আর আমাকে আমার ওই গর্ব, অহংকার আর ওই অনাথ মেয়েটির ওপর অত্যাচার করার খুব বড় শাস্তি পাওয়া এখনও বাকি। এই ব্যাপারে আমি ভাবিও নি। আমি মাত্র 1-2টি জামা তুলে আলমারিতে রেখেছিলাম যে আমার স্বামী বাড়ি ফিরে এলেন। আমি দৌড়ে হলে গেলাম এবং তার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে এলাম। আমি তাকে বসালাম এবং এক দীর্ঘশ্বাস ফেলে তাকে সব কিছু বলে দিলাম যা কিছুক্ষণ আগে এখানে হয়েছিল, এবং আমি তাকে এটাও বলে দিয়েছিলাম যে আমি পুলিশকে ডেকে সিয়াকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি, যাতে সে আমাদের চুরি হওয়া মাল ফেরত পেতে পারে। আমার কথা শুনে সঞ্জয়ের মুখ রাগে লাল হয়ে গেল। সঞ্জয়, যিনি বসেছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। তিনি খুব রাগের সাথে আমাকে বললেন, অবনী, তুমি পাগল হয়ে গেছো? তুমি এমনটা কি করে করতে পারো? তুমি কোনো প্রমাণ ছাড়াই ওই অনাথ বাচ্চাটিকে পুলিশের হাতে তুলে দিলে। তোমার কাছে এই কথার কি প্রমাণ আছে যে চুরি ওই করেছে? তুমি তোমার সম্পদের অহংকারে অন্ধ হয়ে আমার বোনের মেয়ের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমি তাকে বলার চেষ্টা করলাম যে ওই গরিব মেয়ে ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না, কিন্তু তিনি এই মুহূর্তে আমার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। তিনি তার গাড়ির চাবি নিলেন এবং তিনিও এই মুহূর্তে পুলিশ স্টেশনে যাচ্ছেন, যাতে শিয়াকে বাড়িতে ফিরিয়ে আনতে পারেন। আর যাওয়ার সময় তিনি আমাকে বলে গেলেন যে যদি ওই বাচ্চাটির কিছু হয় তবে তিনি আমাকে কখনোই ক্ষমা করবেন না। সঞ্জয় আমাকে এই কথা বলে চলে গেলেন, কিন্তু হঠাৎ পথেই তার গাড়ি খারাপ হয়ে গেল এবং তিনি শহরের বড় মার্কেটের রাস্তায় ফেসে গেলেন, যেখানে প্রায়ই ট্রাফিক জ্যাম লেগে থাকতো এবং সেখান থেকে বেরোনো ঘন্টার কাজ ছিল। আমি আমার ঘরে একা বসেছিলাম এবং এই কথা ভেবে ভেবে রাগ করছিলাম যে সঞ্জয় যে কি হয়েছে, তিনি ওই মেয়েটির পক্ষ নিচ্ছেন এবং তার জন্য আমাকে এত কথা শুনিয়ে গেলেন। সন্ধ্যা হতে চলেছিল, কিন্তু আবার মেইন গেটের বেল বাজলো। তখন আমার মনে হলো হয়তো সঞ্জয় বাড়ি ফিরে এসেছেন। আমি তাড়াতাড়ি গিয়ে গেট খুললাম তো দেখলাম সামনে সঞ্জয় নয়, তন্নি ছিল। সে সকাল থেকে বন্ধুদের সাথে গিয়েছিল এবং এখন ফিরেছে, কিন্তু আমি ওর অবস্থা থেকে একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ ওর মুখের রং একদম উড়ে গিয়েছিল এবং ওর কপালে ঘামের ফোঁটা ছিল, আর ওকে খুব ঘাবড়ানো দেখাচ্ছিল, আর সে আমার থেকে চোখ এড়িয়ে চলছিল। আমি ওর হাত ধরলাম এবং ওকে জিজ্ঞাসা করলাম, মা তন্নি, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? বন্ধুদের সাথে তোমার বাইরে যাওয়া কেমন কাটলো? সে নিজের নজর নিচু করল এবং আমার কথার ঠিকমতো উত্তর দিল না, আর বলল, মা, আমার মাথায় শুধু একটু ব্যথা করছে আর আমি একটু শুতে চাই। এতটুকু বলে সে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল, আর আমি ওখানেই দাঁড়িয়ে অবাক হয়ে ওকে দেখতে থাকলাম, কারণ সকালে তো সে বাড়ি থেকে একদম ঠিকভাবেই বেরিয়েছিল। তখন আমি ভাবলাম হয়তো সে ক্লান্ত হয়ে গেছে, একটু ওকে বিশ্রাম করতে দিই, আর পরে ওর সাথে কথা বলবো। তারপর কিছুক্ষণ পর ওর শরীর কেমন আছে জিজ্ঞাসা করার জন্য ওর ঘরে গেলাম। তন্নি তখন ওর ঘরে ছিল না, সে বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে জলের শব্দ আসছিল। আমি ওর বিছানায় বসে পড়লাম এবং ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই আমার নজর হঠাৎ তন্নির হ্যান্ডব্যাগের ওপর পড়ল, যা সে এভাবেই নিজের বিছানায় ফেলে রেখেছিল। তার ভেতর থেকে একটি কাগজ একটু বাইরে বেরিয়েছিল। ওটা দেখে আমার মনে হলো হয়তো তন্নি কোনো শপিং করেছে, এটা তারই বিল। আর তারপর জানি না কি ভাবলাম, আমি ওর ব্যাগ তুললাম আর ওই কাগজের রসিদটা দেখতে লাগলাম। আর যেমনি আমি ওই রসিদটা পড়লাম,
আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেল। আমার চোখ কপালে উঠল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না যে আমি এটা কি দেখলাম। ওই রসিদ কোনো বিউটিশিয়ান বা শপিংয়ের বিল ছিল না। ওটা ছিল একটা খুব বড় স্বর্ণকারের দোকানের রসিদ। আর ওই রসিদে আমার সেই হীরের সেট আর সোনার সেটের ওজন আর দাম লেখা ছিল। আমার গয়নার রসিদ ছিল, যা আজই আমাদের বাড়ি থেকে চুরি হয়েছিল। আর সব থেকে বড় কথা ছিল যে ওই রসিদে আজকেরই তারিখ লেখা ছিল। আর ওই রসিদে বিক্রেতার নামের জায়গায় আমার মেয়ে তন্নির নাম লেখা ছিল, আর ওর নিজের ফোন নম্বর লেখা ছিল। তাতে লেখা টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে যেমন আমাদের এই বাড়ি ছিল ঠিক তেমনই আমরা আরও একটা বাড়ি নিতে পারতাম। কিন্তু এই রসিদে লেখা টাকা বিক্রেতার অ্যাকাউন্টে এখনও পাঠানো হয়নি। ওই রসিদে লেখা ছিল যে এখনও এই রসিদটিকে একবার ঠিকমতো সেই গয়না পরীক্ষা করা বাকি আছে। আর এটা এই কথার প্রমাণ ছিল যে ওই হীরের সেট আর সোনার সেট অন্য কেউ নয়, বরং আমার নিজের মেয়ে নিজের বাড়ি থেকেই চুরি করেছিল। এত বড় সত্য আমার সামনে এসেছিল। এসব দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি ওই রসিদটা এক দৃষ্টে দেখছিলাম, কিছুই বলতে পারছিলাম না যে আসলে তন্নি এমন কেন করলো। এমন কী বাধ্যবাধকতা ছিল যার জন্য ও চুরি করতে বাধ্য হলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যেই তন্নি বাথরুম থেকে বাইরে এলো, আর যেমনি সে বাইরে এলো আমি ওর কাছে গেলাম আর ওর হাত ধরে ওকে বললাম যে এসব কি, এমন কি বাধ্যবাধকতা এসে গেল যে তুমি নিজের ঘরেই চুরি করলে। সে আমার কথা শুনে ভীষণভাবে ঘাবড়ে গেল এবং আমার থেকে চোখ এড়িয়ে বলতে লাগলো, না মা, আমি তো এমন কিছু করিনি। আপনি কি বলছেন? আমি জানি না। তখন আমি ওর গালে এক জোরালো থাপ্পড় মারলাম এবং ওকে ওই রসিদটা দেখিয়ে ওকে বললাম যে আমাকে সব সত্যি সত্যি বলো যে এসব কি হচ্ছে, তুমি এমন কেন করলে। তন্নি কাঁদতে লাগলো এবং মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে জল থামছিল না। সে কিছুক্ষণ তো চুপ করে দাঁড়িয়ে রইল এবং তারপর কাঁদতে কাঁদতে সে বলল যে মা, ওই হীরের সেট আর সোনার সেট আমিই চুরি করেছিলাম এবং আমি সকালে ওটা বিক্রি করতে গিয়েছিলাম। আমি খুব সমস্যায় আছি। ওকে এইভাবে কাঁদতে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলাম এবং ওকে বললাম যে কি ব্যাপার, আমাকে বলো, আর কোনো মিথ্যে বলবে না, আমি সব সত্যি সত্যি শুনতে চাই। তারপর তন্নি জানালো যে মা, আমি কিছুদিন আগে বন্ধুদের সাথে ট্রিপে গিয়েছিলাম না, সেখানে আমার এক বন্ধু আমাকে প্রপোজ করেছিল। তার নাম বিনয়, কিন্তু আমি সবার সামনে তাকে মজা করে বলেছিলাম, তুমি কি আমাকে ঠিকমতো চেনো না? আমার নাম তন্নি শর্মা, আর আমি তোমার মতো ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করব? তোমার মনে হয় তুমি স্বপ্ন দেখছো। তুমি আমার বন্ধু আছো, বন্ধুর মতোই থাকো। নিজের সীমার বাইরে যাওয়া তোমার জন্য ভালো হবে না। ওকে এতটুকু বলে আমি বন্ধুদের সাথে নিজের ঘরে চলে গেলাম আর রাতের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। তারপর আমি তৈরি হয়ে পার্টিতে গেলাম এবং সেখানে গিয়ে বন্ধুদের সাথে খুব এনজয় করলাম। আর তখনই সেই ছেলেটি আমার কাছে এলো এবং আমাকে বলতে লাগলো যে আই অ্যাম সরি তন্নি, আমি কিছু না ভেবেই অমনিই তোমাকে প্রপোজ করে দিয়েছিলাম। আমার এমন করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও। আর যা হয়েছে চলো ওটা ভুলে যাই আর আমরা আগের মতো বন্ধু হয়ে থাকি। আমি ওর দিকে তাকালাম, তখনও আমাকে বলল যে নাও, আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। আমি নাচ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি ওর হাত থেকে সেই জুস নিয়ে খেয়ে নিলাম। কিন্তু আমি জানতাম না যে ও আমার ওপর ওখানে প্রতিশোধ নিতে এসেছে। এইসবের পেছনে ওর এক সুপরিকল্পিত পরিকল্পনা আছে। আমি যেমনি জুস খেলাম আমার মাথা ঘুরতে লাগলো, আর সেই ছেলেটি আমার কাছে এসে আমার হাত ধরে বলল, মনে হয় তুমি ক্লান্ত হয়ে গেছো, চলো আমি তোমাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছে দিই। ও আমাকে আমার ঘরের বদলে নিজের ঘরে নিয়ে গেল এবং আমার আপত্তিকর ছবি নিজের ফোনে তুলে নিল। আমার তখন একদমই জ্ঞান ছিল না। যখন আমি সকালে উঠলাম তখন আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি এখানে কবে আর কিভাবে এলাম। তারপর আমি নিজের ঘরে গেলাম, ফ্রেশ হলাম, আর তারপর আমার এক বন্ধু আমাকে এসে বলল যে আমাদের রাতে বাড়ির জন্য বেরোতে হবে, আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আর তুমি রাতে কোথায় ছিলে? আমরা তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তুমি কোথাও ছিলে না। তুমি কোথায় চলে গিয়েছিলে হঠাৎ?
তখন আমি ভাবলাম যে আমি ওকে বলে দিই যে আমার কিচ্ছু মনে নেই। আমি যখন সকালে উঠলাম তখন আমি নিজেকে বিনয়ের ঘরে পেলাম এবং আমি কিছুই বুঝতে পারছি না যে আমি ওখানে কিভাবে গেলাম। কিন্তু তারপর আমি ভাবলাম যে না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। যদি আমি কাউকে কিছু বলি তবে এটা সবাই আমাকে ভুল বুঝতে পারে। আমি চুপচাপ বাড়ি ফিরে আসার প্যাকিং করতে লাগলাম এবং ওর ফোন থেকেই আপনাকে কল করলাম আর তারপর ফ্লাইট ধরে বাড়ি চলে এলাম। কিন্তু তারপর কিছুদিনের পর আমার কাছে এক অজানা নম্বর থেকে মেসেজ এলো এবং সে আমাকে আমার সেই আপত্তিকর ছবি সেন্ড করলো। ওই মেসেজ ওপেন করতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হলো আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি ওই ছবি দেখে পাগল হয়ে গেলাম, ট্রমার মধ্যে চলে গেলাম। আর তাতে লেখা ছিল যে যদি তুমি চাও যে তোমার এই ছবি ভাইরাল না হয় তবে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়ে দাও। আর যদি তুমি এই ব্যাপারে কাউকে বলার চেষ্টা করো বা তোমার বাড়ির লোককে বলো তবে তুমি জানো তোমার সাথে ভালো হবে না। যদি তুমি তোমার আর তোমার বংশের সম্মানকে একটুও ভালোবাসো তবে আমি যা তোমাকে বলছি তুমি একদম সেই রকমই করবে। আমি কিছু বুঝতে পারছিলাম না এবং আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আর আমি এই কথা কাউকে বলতেও পারছিলাম না। আর এই অজানা নম্বর থেকে আমাকে বারবার মেসেজ আসছিল। মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যদি ভুল করেও আমার এই ছবি ভাইরাল হয়ে যায় তবে আমি মুখ দেখানোর জায়গা পাবো না। আর আমি এত টাকা আপনার কাছে চাইতেও পারছিলাম না, কারণ আপনি আমাকে এত টাকা কখনোই দিতেন না। আর আপনিও বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, সেই কারণেই আমার কিছু মাথায় আসছিল না। এবং আমি সেদিন দেখলাম যে আপনি নিজের ঘরে বসে হীরের গয়না দেখছেন। তখন আমার মাথায় এই কথা এলো যে কেন না আমি ওই গয়না চুরি করে বিক্রি করে দিই আর ওই ছেলেটিকে টাকা দিয়ে ওর থেকে আমার ওই ছবি ডিলিট করিয়ে দিই। আর তারপর যখন আমি দেখলাম যে সকালের সময় বাড়িতে কেউ ছিল না, ড্যাড অফিসে চলে গিয়েছিলেন আর আপনি বাইরে হলে বসেছিলেন, আমি সুযোগ দেখেই আপনার লকার থেকে ওই গয়না বের করতে গেলাম। তো ওই হীরের সেটের সাথে একটা সোনার সেট আর কিছু টাকা আর সোনার মোহর পড়েছিল। আমি ওখান থেকে সব কিছু বের করলাম আর নিজের ব্যাগে রাখলাম এবং চুপচাপ ওখান থেকে চলে গেলাম। আর আপনাকে বলে দিলাম যে আমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। তারপর সেখানে গিয়ে আমি এক গয়নার দোকানে ওই গয়না বিক্রি করার কথা বললাম। তখন ওরা আমাকে বলল যে এর রসিদ কোথায়? কোথাও এটা চুরির মাল নয় তো? এটা শুনে আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু তারপর নিজেকে সামলে আমি ওদের বললাম, আরে না আঙ্কেল, এটা আমার মার গয়না আর এটা একটু পুরনো হয়ে গেছে, তাই মা আমাকে বলেছে যে আমি এই গয়না কোনো গয়নার দোকানে গিয়ে বিক্রি করে দিই আর সেখান থেকে যে টাকা পাবো সেগুলো দিয়ে অন্য গয়না বানাবো। আর এর রসিদ, ওটা তো মার থেকে কোথাও হারিয়ে গেছে। তখন সেই স্বর্ণকার বলল যে এইভাবে তো আমি আপনার এই গয়না কিনতে পারবো না যতক্ষণ না এর রসিদ হবে। কিন্তু তারপর আমি ওই স্বর্ণকারের অনেক কাকুতি মিনতি করলাম আর ওকে অনেক বললাম যে প্লিজ আপনি এই গয়না কিনে নিন, আপনি চাইলে আমাকে এর একটু কম টাকা দিয়ে দেবেন। আমার এই কথা শুনে স্বর্ণকার আমাকে বলল যে যদি তুমি এতই বলছো তবে ঠিক আছে, আমি গয়না কিনে নেব আর এর এক নকল রসিদও বানিয়ে দেব, কিন্তু তাহলে তোমাকে গয়নার অর্ধেক টাকা দেওয়া হবে। আমি ওর কথা শুনে হ্যাঁ বললাম আর ওদের গয়না দিয়ে ওদের থেকেই রসিদ নিয়ে বাড়ি চলে এলাম। তন্নির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমার মনে হলো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তন্নি যা আমাকে বলছিল তার কথা শুনে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার নিজেরই মেয়ে। আর আমার কোথাও না কোথাও দুঃখও ছিল যে ওর সাথে এমনটা হয়েছে, কিন্তু এটা আমার নিজের লালন পালনেরই ফল। হয়তো আমি ওকে ঠিকমতো মানুষ করিনি আর সেই কারণেই আজ এই সব কিছু হয়েছে। আমি একজন অনাথ, অসহায় এবং এক নিষ্পাপ মেয়ের সাথে এত বড় অন্যায় করেছি। তার উপর মিথ্যে চুরির অপবাদ লাগিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমার চোখের সামনে সিয়ার ওই ক্রন্দনরত মুখটা ভেসে উঠতে লাগলো, যে আমার পা ধরে নিজের মায়ের কসম খাচ্ছিল। আর আমি আমার ঘৃণায় অন্ধ হয়ে আর রাগে পাগল হয়ে এক নিষ্পাপের সাথে এমন কিছু করে ফেলেছিলাম যা খুব ভুল ছিল। আমি তন্নিকে বললাম, যতক্ষণ আমি বাড়ি ফিরে না আসছি তুমি কোথাও যাবে না আর কিচ্ছু করবে না, আমি বাস এখনই আসছি। আর আমি তাড়াতাড়ি গাড়ির চাবি নিলাম আর গাড়ির দিকে দৌড়ে চলে গেলাম। আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, কারণ আমাকে যেভাবেই হোক
বাস সিয়ার কাছে যেতে হতো এবং ওর কাছে ক্ষমা চাইতে হতো। রাত হতে চলেছিল। আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম এবং আমি কেঁদেই যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি খুব বড় অন্যায় করেছি। জানি না সিয়া আমাকে ক্ষমা করবে কি না, আর ওই পুলিশগুলো ওর সাথে কোথাও কিছু ভুল না করে দেয়। ওকে সেই অন্যায়ের শাস্তি পেতে হচ্ছে যা ও কোনোদিনও করেনি। আমার খুব ভয় লাগছিল, আর আমার সিয়ার খুব চিন্তা হচ্ছিল, আর আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছিল। আমি আমার সম্পদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর তারপরে আমি পুলিশ স্টেশনের কাছে গিয়ে নিজের গাড়ি থামালাম, আর আমার বুক খুব জোরে ধড়ফড় করছিল। আমি গাড়ির দরজা খুললাম আর গাড়ি থেকে বাইরে নামলাম এবং সোজা পুলিশ স্টেশনের ভেতরে চলে গেলাম। আমি ভাবছিলাম যে আমি আমার কেস তুলে নেব এবং সিয়াকে নিজের সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। যেমনটা আমি ভেবেছিলাম সেখানে তেমন কিছুই ছিল না। সেখানে খুব নিস্তব্ধতা ছিল এবং সব কিছু খুব শান্ত দেখাচ্ছিল। আমি কাঁদতে কাঁদতে ভেতরে গেলাম এবং সেখানে বসে থাকা কনস্টেবলের কাছে ওই ইন্সপেক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, যে কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে এসেছিল আর সিয়াকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তখন সে আমাকে সামনের দিকে ইশারা করে বলল যে ওই রুমেই স্যার বসে আছেন। আমি খুব দ্রুত হেঁটে ওই রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি দরজা খুললাম আর ভেতরের দৃশ্য দেখে আমার পা ওখানেই জমে গেল আর আমার শ্বাস গলায় আটকে গেল। আমি দেখলাম যে সামনে ওই ইন্সপেক্টরের বসার জায়গায় ইন্সপেক্টর নয়, বরং সিয়া বসেছিল। আমি এইটা দেখে অবাক হয়ে গেলাম। সিয়া এখানে কি করছে? আর ওর সামনে সেই অফিসার মাথা নিচু করে এবং হাত জোর করে দাঁড়িয়েছিল, যে কিছুক্ষণ আগেই ওকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, আর তার মুখ লজ্জায় নিচে ঝুঁকেছিল। সিয়া সেই মেয়েটি মনে হচ্ছিল না যে এতদিন ধরে আমাদের বাড়িতে আমাদের সাথে ছিল এবং যার উপর আমি এ পর্যন্ত এত জুলুম করেছি। আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না যে মেয়েটিকে আমি সবসময় এক অশিক্ষিত এবং গেঁয়ো সাধারণ মেয়ে মনে করতাম, আজ সেই আমার সামনে পুলিশের পোশাকে দাঁড়িয়েছিল। তার মুখ আত্মবিশ্বাসে ভরা ছিল এবং তার চোখে এক অদ্ভুত শক্তি দেখা যাচ্ছিল। যে পুলিশরা একটু আগে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছিল, তারাই এখন তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। আমি ওখানেই দাঁড়িয়ে সব কিছু ভাবছিলাম যে এরই মধ্যে আমার স্বামীও পুলিশ স্টেশনে পৌঁছে গেলেন। তিনি সকাল থেকে ট্রাফিকে ফেঁসেছিলেন, তাই দেরি হয়ে গেছে। যেমনি তিনি আমাকে দেখলেন তো ধীরে আমার কাছে এলেন আর বললেন যে মনে হয় এখন তুমি সব সত্যি জানতে পেরে গেছো। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন যে আমি তোমাকে এসব অনেক আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তিনি বললেন যে এ কোনো গ্রামের অশিক্ষিত অসভ্য গেঁয়ো মেয়ে নয়, ও আমার বোনের মেয়ে। আমার বোনের মারা যাওয়ার পর ও একদম একা হয়ে গিয়েছিল। সেই সময় আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওকে পড়াশোনা করাবো এবং ওকে নিজের পায়ে দাঁড় করাবো। তিনি আরও জানালেন যে যখন আমার বোনের মৃত্যু হয় তখন সিয়া ওর ঠাকুমার কাছে গ্রামে থাকতো। সেখান থেকেই ও নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিল। ও খুব পরিশ্রমী ছিল এবং সবসময় বড় কিছু করতে চাইতো। ওর নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর তারপর ও ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিয়েছে। যখন ওর ঠাকুমাও মারা গেলেন তখন গ্রামের লোক আমাকে খবর দিল। তখন আমি ওকে নিজের সাথে শহরে নিয়ে এলাম। আমি জানতাম যে তুমি গরিবদের পছন্দ করো না, তাই আমি তোমাকে বেশি কিছু বলিনি। আমি বাস চেয়েছিলাম যে ও পড়াশোনা শিখুক আর জীবনে কিছু হয়ে উঠুক। তাই আমি ওকে সব রকমভাবে সাহায্য করেছি। ও দিনরাত পরিশ্রম করেছে আর অবশেষে ও ইউপিএসসি পরীক্ষায় পাশ করে গেছে আর আজও একজন পুলিশ অফিসার হয়ে উঠেছে। আমার স্বামী বললেন যে আমি তোমাকে এইসব আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সিয়া আমাকে বারণ করেছিল। সিয়া চেয়েছিল যে যখন ও নিজের পরিশ্রমে কিছু হয়ে উঠবে তখনই সবাইকে সত্যি বলবে। ওনার এই কথাগুলো শুনে আমার নিজের ওপর আজ খুব লজ্জা হতে লাগলো। আমার উপলব্ধি হলো যে আমি কত বড় ভুল করেছি। আমি সঙ্গে সঙ্গে সিয়ার কাছে গেলাম আর ওর সামনে ঝুঁকে ওর পা ধরে নিলাম। আমার চোখ থেকে জল থামছিল না। আমি কাঁদতে কাঁদতে ওকে বলতে লাগলাম যে আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার ব্যাপারে কত ভুল ভেবেছি। আমি তোমাকে না বুঝেই তোমার অপমান করেছি। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তুমি এত পরিশ্রমী আর এত যোগ্য মেয়ে। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। সিয়া সঙ্গে সঙ্গে আমাকে তুলল এবং আমাকে জড়িয়ে ধরল।
ওর মুখে রাগ ছিল না, বরং এক সত্যিকারের মানবিকতা ছিল। সে ধীরে বলল যে, আপনাকে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। যা হয়েছে তা ইচ্ছে করে হয়নি। কখনো কখনো আমরা না জেনেই মানুষকে ভুল বুঝে ফেলি। ওর এই কথাগুলো শুনে আমার মন আরও ভরে এলো। আমার মনে হলো সত্যিই ও খুব বড় মানুষ। কিছুক্ষণ পর আমি সাহস করে ওকে বললাম যে, সিয়া, আমাকে তোমার সাথে এক জরুরি কথা বলতে হবে। আমার মেয়ে তন্নি খুব বড় সমস্যায় আছে। একটা ছেলে ওকে খুব জ্বালাতন করছে। ওর কাছে আমার মেয়ের কিছু আপত্তিকর ছবিও আছে, আর ও ওকে ব্ল্যাকমেইল করছে। আমি ওকে বললাম যে আমি খুব ভয় পেয়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করব। আমি চাই যে তুমি ওই ছেলেটিকে খুঁজে বের করো আর ওকে শাস্তি দাও, যাতে আমার মেয়ের সম্মান বেঁচে যায়। শিয়া আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনল। সে আমাকে ভরসা দিল যে এখন আমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে বলল যে যতক্ষণ ও আছে কোনো মেয়ের সাথেই ভুল হতে দেবে না। তারপর ও বাড়ি গেল এবং ও সবথেকে আগে তন্নির সাথে কথা বলল। ও ওকে খুব ভালোবেসে বোঝালো এবং বলল যে সত্যি কথা বললেই সমস্যার সমাধান বেরোয়। তন্নি প্রথমে তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু শিয়া ওকে ভরসা দিল যে এখন সব ঠিক হয়ে যাবে। তারপর তন্নি ওকে পুরো ব্যাপারটা বলল। ও জানালো যে ওই ছেলেটি অনেক দিন ধরেই ওকে জ্বালাতন করছিল আর ওকে ব্ল্যাকমেইল করছিল। তন্নি ওই ছেলেটির নম্বরও শিয়াকে দিয়ে দিল। শিয়া সঙ্গে সঙ্গে ওই নম্বরে তদন্ত শুরু করলো। ও ওই নম্বরের চ্যাট দেখলো আর কল রেকর্ডিংও বের করলো। তারপর ও নিজের টিমের সাহায্যে ওই নম্বরের লোকেশন ট্র্যাক করালো। কিছু সময়ের মধ্যেই ওরা জানতে পারলো যে ওই ছেলেটি কোথায় আছে। শিয়া সঙ্গে সঙ্গে নিজের টিমের সাথে ওই জায়গায় পৌঁছালো যেখানে ওই ছেলেটি লুকিয়েছিল। যখন পুলিশ সেখানে পৌঁছালো তখন ওই ছেলেটিও ঘাবড়ে গেল। ও বুঝতেই পারলো না যে এখন কি করবে। শিয়া কোনো সময় নষ্ট না করে ওকে ওখানেই গ্রেপ্তার করলো। ওর ফোন চেক করা হলো এবং তাতে সব চ্যাট আর প্রমাণ পাওয়া গেল। সব প্রমাণের ভিত্তিতে ওকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। যখন আমি এই খবর পেলাম তখন আমার চোখে স্বস্তির জল এলো। আমার মনে হলো যেন আমার মেয়ের জীবন আবার সুরক্ষিত হয়ে গেল। সেদিন আমি এক খুব বড় শিক্ষা পেলাম। আমি বুঝে নিলাম যে কোনো মানুষকে তার পোশাক বা তার থাকার ধরন দিয়ে বিচার করা উচিত নয়। আসল পরিচয় তার মন আর তার পরিশ্রমেই হয়। যে মেয়েকে আমি একসময় গেঁয়ো ভেবেছিলাম, সেই আজ আমার মেয়ের সবচেয়ে বড় রক্ষক হয়ে দাঁড়িয়েছিল। সেই দিন আমি অনুভব করলাম যে সত্যিকারের সম্মান মানুষের চিন্তা আর তার কর্ম দিয়েই তৈরি হয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।